তো এখন বলো তো, আমার গিন্নি কি এমন অপরাধ করেছিল যে তুমি তার মাথায় বন্দুক ঠেকিয়েছো? দর্পণ প্রচুর বিব্রত লজ্জিত বোধ করলো আশফাকের কথায়। একটু বেশি সিরিয়াস হয়ে গেছিল সে। লজ্জিত ভঙ্গিতে সে আশফাকের কাছে ক্ষমা চাইল। আশফাক আহমেদ হো হো করে হেসে উঠল দর্পণের লজ্জিত মুখ দেখে। ডোন্ট বি সরি মেজর, তুমি তোমার দায়িত্ব পালন করেছো। দায়িত্বের সামনে সব কিছু মূল্যহীন। আমি রিয়েলি আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। কিন্তু তোমার রাগ তো গিন্নি আমাদের উপর ঝেড়েছে। এরপর থেকে না ভাই, একটু দেখে শুনে নিও। আমার নানু ভাই এমন কোনো কাজ করে না যাতে অন্য কারো সমস্যা হয়, বুঝলে? হ্যাঁ, দর্পণ ফের লজ্জিত ভঙ্গিতে মাথা নাড়ালো। মনপটে সকালের কিছু আবছা দৃশ্য তৈরি হতে লাগলো অযথাই। শিয়াশা ক্লান্ত অবসন্ন দেহে হাসপাতাল থেকে বের হয়। রাত 8টা বাজে। জমজমাট পথঘাট। সকলেই নিজ নিজ তাকিতে ছোটাছুটি করছে। বের হতে দেখা মিলল দুই চেনা পরিচিত পাংশুটে মুখ। মেজাজটা অনিত বিলম্বে তার খারাপ হয়ে গেল। দুই বুড়ো গাড়ির সাথে হেলান দিয়ে দুদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এদের কি আর কোনো কাজ নেই তার পেছনে ঘোরা ছাড়া? জীবন নিয়ে বড্ড উদাসীন দুজন। শিয়াশা চায় না তার জন্য কারো জীবন থেমে থাকুক। তার বাবা নানা দুজনেই জীবনের অর্ধেকটা সময় থেকে একাকিত্বকে সঙ্গী করে কাটিয়ে দিয়েছে। বিবাহের 8 বছরের মাথায় তার মা মারা যায়। সেই থেকে বাবা একা একা নিজের জীবন কাটাচ্ছে। এটা তার ভালো লাগে না। বাবা নানা ভাইয়ের যথেষ্ট খেয়াল সে রাখতে পারে না। সেও চায় তার বাবাকে কেউ ভালোবাসুক, সেবা করুক। বাবা অসুস্থ হলে তার পাশে থাকুক। তার নানা ভাই তো এখন প্রায় অসুস্থ ভাগে। সে কম চেষ্টা করেনি দুজনের জীবন গুছিয়ে দিতে। কিন্তু দুই জামাই শ্বশুর প্রত্যেকবার কোনো না কোনো গণ্ডগোল বাঁধিয়েই তার পরিকল্পনা ভেস্তে দিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে সে ধপাধপ শব্দ করে গাড়িতে উঠে গেল। উচ্চ শব্দে দরজা লাগানোর শব্দে সাইফ আর আশফাক নিজ নিজ দুনিয়া থেকে বের হয়। এই দুনিয়া শুধু একটাই চিন্তাই ঘোরাফেরা করে, কিভাবে শ্বশুরকে জ্বালানো যায়। আর আশফাকের দুনিয়া চলে কিভাবে সাইফকে শায়েস্তা করা যায়। সাইফ উৎফুল্ল মনে হাসি হাসি মুখে গাড়ির পেছনে ঢুকে গেল। পকেট থেকে রুমাল বের করে পানিসহ সেটা এগিয়ে দিল। তার আগে আশফাক আহমেদ আরও একটা পানির বোতল এগিয়ে দিল। সাইফের কপাল কুঁচকে গেল। থমথমে কণ্ঠে বলল, দেখছেন না আমি দিয়েছি, ওটা আপনার কাছেই রাখুন। সিয়া এটা খাবে। আশফাক মোটেই পাত্তা দিল না সাইফকে। সে চমৎকার হেসে শিয়াশার উদ্দেশ্যে বলল, গিন্নি, এটা খাও, ঠান্ডা পানি, এটা ভালো লাগবে। হ্যাঁ, সিয়া ঠান্ডা পানি খাবে না, টনসিল বেড়ে যাবে বাচ্চা। সাইফ তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, গিন্নির কোনো ঠান্ডার সমস্যা নেই। তুমি কোন হাতুড়ে ডাক্তারি শুরু করেছো এখানে বসে? হ্যাঁ, আশফাক আহমেদ রাগী কণ্ঠে বলে। শিয়া দাঁতে দাঁত চেপে দুজনের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছিল। সেভাবেই বলল, তোমাদের আমার আর সহ্য হচ্ছে না। কালকে ঘটক আসবে, দুজন ভদ্র সভ্য হয়ে থাকবে একদম। যা যা জিজ্ঞেস করবে তার সঠিক সঠিক উত্তর দিবে। বিয়ে করে দুজন বউয়ের পেছনে ঘুরবে। আমার পেছনে যেন আর না দেখি তোমাদের। সহসা চুপসে গেল আশফাক। হাতের বোতল নিয়ে ধপ করে ড্রাইভিং সিটে বসে পড়ে। এই সাইফ একটা আলসে অকর্মণ্য ছেলে। সবসময় তাকে দিয়ে গাড়ি চালাবে আর নিজে আরাম করবে। মেয়ের কথায় সাইফ আরও উৎফুল্ল হয়ে উঠল। সত্যি তাহলে তো আমাদের স্যালুনে যেতে হবে, কি বলেন শ্বশুর আব্বা? সাইফ আশফাককে উদ্দেশ্য করে বলে। আশফাক চোখ রাঙিয়ে তাকালো সাইফের দিকে। বিড়বিড় করে বলল, চরিত্রহীন ছেলে একটা। দেখো কিভাবে নাচছে বিয়ের জন্য। শিয়াশা দাঁত কিরমির করলো বাবার কথায়। এসব নাটক, প্রত্যেকবার এমন করে। একজন ঘটক আসবে শুনলে হয়েছে, দুজনে সেলনে গিয়ে বসে থাকবে সুন্দর জামা কাপড় পরে। দেখো পাপা। হ্যাঁ বাচ্চা বলো। ও পাপা, পুরো কথা বলতে দাও। হ্যাঁ হ্যাঁ বলো। দেখো পাপা, নানু ভাই, আমি তোমাদের লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। এবার যদি তোমরা কোনো গন্ডগোল করো তবে আমি তোমাদের বৃদ্ধাশ্রমে রেখে আসবো। সত্যি বলছি আমি। কিন্তু বৃদ্ধাশ্রম তো বৃদ্ধাদের জন্য, আমরা তো ইয়াং, হ্যান্ডসাম, ড্যাশিং, বিবাহিত বা বিবাহযোগ্য পাত্র। আমাদের তো বৃদ্ধাশ্রমে রাখবে না বাচ্চা। সাইফ চিন্তিত ভঙ্গিতে গম্ভীর মুখে বলল। শিয়াশা ডানে বামে অতিষ্ঠ ভঙ্গিতে মাথা নাড়ায়। আশফাক আহমেদ ঢের খুশি হয়ে গেল সাইফের কথায়। আনন্দে খেইহারা হয়ে সে একটা ভুল করে বসলো। উল্লাসিত চিত্তে সাইফের সাথে হাইফাইও করলো। হাত মিলতেই দুজনের শোধবোধ ফিরল। তারা এত একে অপরের শত্রু, তবে তারা হাত কেন মিলাচ্ছে? থমথমে মুখে আবার দুজন দুদিকে ফিরে গেল। শিয়াশা হাল ছেড়ে দিল। ক্লান্ত ভঙ্গিতে জানলায় মাথা ঠেকিয়ে দিল। এদের সোজা পথে আনা তার পক্ষে সম্ভব নয়। খানিক বাদে তাকে টেনে কেউ বুকে জড়িয়ে নিল। সাইফ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো।
চিয়াশাও নিশ্চিন্তে বাবার বুকে পড়ে রইল। কানে ফোন ঠেকিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে আশা। মুখশ্রীতে তার ছেয়ে আছে একরাশ মলিনতা। মলিন দৃষ্টিতে তাকিয়ে আছে রাস্তার ওপারে ল্যাম্পপোস্টের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে। ঘর্মাক্ত ক্লান্ত বদনে মৃদু হেসে দাঁড়িয়ে আছে সাইফ। তার কানেও ফোন ঠেকানো। ডিউটি থেকে ফিরেই সোজা এখানে এসেছে। আশা কিছুক্ষণ পা থেকে মাথা অবধি অবলোকন করলো সাইফের। বদনের সবখানে ক্লান্তির ছাপ। এমন দৃশ্য সে প্রতিদিনই দেখে যখন দিন শেষে বাবা ঘরে ফিরে। প্রিয় মানুষগুলোর এমন ক্লান্ত মুখ দেখেই তাকে সারা জীবন কাটাতে হবে। বাসায় ফিরে যান, ফ্রেশ হয়ে কিছু খেয়ে বিশ্রাম নিন। আশা মলিন কণ্ঠে বলল। তুমি নিচে আসো, তোমায় দেখে তারপর চলে যাব। সাইফের তেরা কণ্ঠে অপর পাশ থেকে কোনো জবাব আসলো না। লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক আগে। খানিক বাদে কালো টি শার্ট কালো ট্রাউজার পরা কেউ অন্ধকার ভেদ করে ল্যাম্পপোস্টের মৃদু আলোয় উদ্ভাসিত হলো। হাতে একটা ঠান্ডা সফট ড্রিঙ্কসের ক্যান। সাইফ গা দুলিয়ে হাসলো আশার মলিন মুখটা দেখে। ক্রন্ধ পায়ে সেও ল্যাম্পপোস্টের তীব্র আলো থেকে বেরিয়ে মৃদু আলোয় রাস্তার পাশে নিমগাছের নিচে মেয়েটার সামনে দাঁড়ালো। আমার ক্লান্তিতে কারোর মুখে মলিনতা ছোঁয়া যায়, এতটুকুই আমার শান্তি দেয় আশা। আশা নিরুত্তর তাকিয়ে থাকলো। গলায় থাকা স্কার্ফ দিয়ে সাইফের মুখের ঘাড় মুছিয়ে দিয়ে হাতে থাকা ক্যান সাইফের হাতে দিয়ে বলে। এটা খেয়ে নিন, পাপা চলে আসবে একটু পরে। এমন মধুর মুহূর্তে ওই জাদ্রেল শ্বশুরকে কেন আনছো আশা? আর এই সামান্য কেন? আমার মরুভূমি নাই, খা খা করার হৃদয় শীতল করতে পারবে না। অযথাই এই আপদকে কেন আনতে গেলে? স্টপ সেইং জাদ্রিল টু মাই পাপা। পাপাকে বলে আপনাকে ফায়ার করে দেবো চাকরি থেকে। আর এটা সামান্য কেন হলে আপনার জন্য অসামান্য কেন আমি কোত্থেকে আনবো? আশা কপট রাগ দেখিয়ে বলল। সাথে থাকতে আনতে যাবে কেন? সাইফ ঠোঁট উল্টে বলল। কথা পেঁচাবেন না মেজর, সরাসরি বলেন কি চাই। আশা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলো। আমার লজ্জা করে আশা, তুমি একটু কমন সেন্স খাটিয়ে বের করো কি আছে তোমার কাছে, তারপর ফটাফট আমাকে কয়টা চৌ দিয়ে দাও তো। আশা খানিক হাঁ করে তাকিয়ে থাকলো অত্যাধিক পরিমাণে লাজুক ব্যক্তির দিকে। খানিক বাদেই সে খিলখিলিয়ে হেসে উঠল সাইফের অদ্ভুত কথার ধরনে। তার নাকি লজ্জা করে, তবে চুমুকে চাইল। আশা, নিরাশ করো না, প্রচুর ক্লান্ত লাগছে, একটু স্বস্তি দাও। সাইফ ছোট্ট মুখ করে বলল। আশা শুনল। খানিক পোশাকটা পেটের কাছ থেকে টেনে আরেকটু অন্ধকারে নিয়ে আসলো। চারপাশে একদম জনমানবহীন। যেন আশফাক আহমেদের বাড়ির সামনে কেউ নয়েজ করবে এমন সাহস কারণেই। সাইফকে অবাক করে দিয়ে তার আবদারের থেকেও বেশি কিছু দিল তাকে। লেদারের বুট জোড়ার উপর নিজের দুপা রেখে দুহাতে গলা জড়িয়ে ধরল সাইফের। সাইফ অবাক পানে স্তম্ভিত আশার কোমর জড়িয়ে ভারসাম্য রাখল। নিজের কপালে আর দুগালে নরম ঠোঁটের স্পর্শ পেতেই সে চোখটা বুঝে নিল। তৃপ্ত কণ্ঠে বলল। আহ আশা, আমার কপালটা গাল দুটো ঠান্ডা হয়ে গেল, এখন ঠোঁট আর বুকটাও একটু ঠান্ডা করে দাও তো। কথাটা বলতে দেরি আছে, বুক বরাবর ধারাম করে ছোট্ট একটা নরম হাতের কিল পড়তে দেরি হয়নি। সাইফ হো হো করে হেসে উঠল। লোভী লোক। আসামিকে রাগ দেখিয়ে বলল। সাইফ হাসতে হাসতেই আশার গাল দুটো চেপে মুখের কাছে নিয়ে আসলো। মোহিত চিত্তে সময় নিয়ে তার কপালে সময় নিয়ে আশার কপাল চুলকে দিয়েছিলাম, প্রচুর অ্যালার্জি উঠেছিল তখন। আশার একদম লাল লাল হয়ে গিয়েছিল ওর কপাল। তীব্র রোমাঞ্চকর রুদ্ধশ্বাস আটকে রাখা মুহূর্তেই অ্যালার্জি চুলকে দেওয়া শুনতেই শিয়াশা আর মিনি ধপ করে কল্পনার জগৎ থেকে বেরিয়ে এলো। এমনভাবে এলো যেন কেউ তাকে থাপ্পড় দিয়ে কল্পনার জগৎ থেকে বের করে দিয়েছে। শিয়াশা ভোঁতা মুখে কপাল কুঁচকে বাবার দিকে তাকালো, যে চোরা চোখে তার দিকে তাকিয়ে ঘা চুলকাচ্ছে। মিনি হতাশ ভঙ্গিতে মাথা নাড়ায়। আইসগাও সাসায় শাশিরে সুম্মা খাইতে পারে নাই আফা, সাসায় কোনো কামের না আফা, আপনি একদম ঠিক কথা কন। মিনি হতাশার কণ্ঠে বলে। শিয়াশা চোখ রাঙিয়ে তাকায় মিনির দিকে। মিনি তৎক্ষণাৎ কান ধরে। সে আবারও অশুদ্ধ ভাষায় কথা বলে ফেলেছে। ভুলে গিয়েছিলাম আফা, আর কমু না, থুক্কু আর বলবো না। শিয়াশা হাল ছেড়ে বাবার দৃষ্টি অনুসরণ করে বারান্দার দরজার দিকে তাকালো। আশফাক আহমেদ দাঁড়িয়ে একটা পাত্র হাতে। শিয়াশার বুঝতে বাকি রইল না তার বাবা কথা ঘুরিয়েছে নানা ভাইকে দেখে। তবে মনে মনে বেশ আনন্দিত হলো, প্রথমবার বাবা মায়ের সুন্দর মুহূর্তের কাহিনী শুনল। সে ভালোবাসে বাবা মাকে অনুভব করতে।
মা নামক মানুষটা এখন তার কাছে স্বপ্ন বই কি আর কিছুই না। তাই তো তার সকল কর্মকাণ্ড বাবার থেকে শুনে কল্পনায় তার জীবন্ত চিত্র গড়ে তোলে সে। আশার কখনো কোনো অ্যালার্জি ছিল না, তুমি এই অ্যালার্জি থেকে আবিষ্কার করলে? আশফাক থমথমে গলায় জিজ্ঞেস করলো। সাইফ এলোমেলো দৃষ্টিতে রকিং চেয়ার থেকে উঠে দাঁড়ায়। পরনের ঢিলাঢালা টি শার্ট আর একটু টেনে টুনে ঠিক করলো। ঘাড়ের কাছটায় বারবার চুলকে মেয়ের দিকে তাকায়, যে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। সাইফ ঠোঁটে ঠোঁট চাপে। আজকে মনে স্থির করেছিল এখন থেকে তাদের প্রেম কাহিনী বলার সময় চুমু উচ্চারণ করে রাখবে না। এমনি সময় তো প্রতিদিন শ্বশুরও বসে বসে তাদের প্রেম কাহিনী শোনে, তাই চুমুগুলো আলাদা করে রাখে। এমনিতেই তো সারাদিন চরিত্রহীন লম্পট বলতেই থাকে, এগুলো শুনলে নিশ্চয়ই তাকে কারাগারে ভরে রেখে আসবে। তাই তো আজ শ্বশুরকে দিয়ে খাবার গরম করতে পাঠিয়ে নিজে মেয়েকে নিয়ে বারান্দায় এসেছিল। কিন্তু ওই এমন চরম মুহূর্তেই যে শ্বশুর এসে পড়বে তার ধারণা ছিল না। সে শ্বশুরের গরম চোখের দৃষ্টি উপেক্ষা করে মিনমিনে কণ্ঠে বলে, আশার অ্যালার্জি ছিল, আপনি জানেন না? এমন অনেক কিছুই আছে যা আপনি জানেন না। সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকলে জানার কথাও না। আমার মেয়ের খুঁটিনাটি এমন কোনো অসুস্থতা নেই যা যা আমি জানি না। সাইফার কথা বাড়ায় না, তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ে উদ্যত হলো। সত্যিই তো আশার কোনো অ্যালার্জি ছিল না। যেতে যেতে গম্ভীর গলায় বলল, সিয়া, মিনি খেতে এসো। সিয়া, মিনি খেতে এসো। অনেক হয়েছে। কিছু কিছু মানুষের মতো অযথা তর্ক করে সময় নষ্ট করা আমার একদম পছন্দ না। আমি অযথা তর্ক করে সময় নষ্ট করি? হ্যাঁ, আশফাক রাগী কণ্ঠে বলে। সাইফ ভ্রু কুচকে তাকায়। আপনি কি কিছু কিছু মানুষ? তুমি আমাকেই বলছো? আমি 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 আমি- আমি ঢের জানি। হ্যাঁ, জানলে ভালো। সাইফ মুখ বাঁকিয়ে বলে। পাপা, নানু ভাই থামো এবার, চলো খেতে চলো। শিয়াশা ধমকে ওঠে। মিনি খাবার সাজিয়ে রেখেছে টেবিলে। শিয়াশা রান্নাঘরে শশা টমেটো কাটছিল। মিনি হেলে দুলে রান্নাঘরের দেয়াল ধরে বলে, আপা, জানেন আজকে ক্যান্টনমেন্টের নতুন একজন মেজর পরিদর্শনে এসেছিল। অনতি বিলম্বে শিয়াশার মাথায় দর্পণ নামক ব্যক্তি কড়া নাড়ে। সকালে সেই কাঠখোট্টা মুখাভয়ের চিত্ত কারণ ব্যতীত ফুটে উঠল মস্তিষ্কে। সে জোয়াল শক্ত করে মিনির দিকে তাকালো। তো কি হয়েছে? এখন কি আমি নাচবো? না না, আপনি নাচবেন কেন? নাচবে তো আমাদের ক্লাসের মেয়েরা, এক একটা দুশ্চরিত্রা। জানেন, মেজরকে দেখেই হুমড়ি খায়া পড়ছে। মেলা সুন্দর পোলা আফা, আপনি যদি দেখতেন একদম প্রেমে পড়ে যাইতেন। মিনি হেলো দুলো বলল, সে এখন ক্লাস 9-এ পড়ছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে পড়ে। শিয়াশা কপাল কুঁচকে দর্পণের চেহারা পুঙ্খানুপুঙ্খ মনে করার চেষ্টা করলো। সে দেখেছে, কিন্তু সুন্দর না, খারাপ দেখতে তেমনভাবে মনোযোগ দিয়ে দেখেনি। মিনি কথা বললে যে কোনো এক ভাষায় বলবি, আর তার কথা তুই আমাকে কেন বলছিস? তোর ক্লাসের মেয়েরা অন্ধ হতে পারে, বাট আমি অন্ধ না। কাকার কবুতরের মধ্যে পার্থক্য আমি জানি। শিয়াশা ছুরি চালাতে চালাতে বলে, আমার তো মনে হয় আপনি একবার তারে দেখলে নিজেরে অন্ধ কইতেন। অমন সুন্দর পোড়ারে কেউ কাক কইতে পারে না। মিনি আত্মবিশ্বাসী কণ্ঠে বলে। শেষা সহ্য হলো না দর্পণের এত প্রশংসা। সালাদের বাটি নিয়ে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। সকাল 6টা। সেনানিবাসের রানওয়েতে সকলেই দৌড়াচ্ছে। একপাশে সৈনিকরা সারিবদ্ধভাবে দৌড়াচ্ছে। আশফাক সাইফ ক্লান্তিহীন দৌড়াচ্ছে। তারা যে অভ্যস্ত তা তাদের বাচনভঙ্গিতেই প্রকাশ পাচ্ছে। শিয়াশা এসেছিল আজ বাবা নানার সাথে জগিং করতে, কিন্তু তাদের গতির সাথে আর না পেরে হাঁটু আঁকড়ে দাঁড়িয়ে পড়ে। হাঁপাতে হাঁপাতে বলে, এ বুড়ো, আমি আর পারছি না, তোমরা আস্তে দৌড়াও। আশফাক দৌড়াতে দৌড়াতে পিছু ফিরে মৃদু হেসে বলে, একজন জেনারেলের নাতনি হয়ে এতটুকুতেই হাঁপিয়ে উঠলে হবে না গিন্নি। কামন, আস্তে আস্তে চেষ্টা করো। অগত্যা শিয়াশা ধীর গতিতে দৌড়াতে লাগলো বাবা নানাকে অনুসরণ করে। দৌড়াতে দৌড়াতেই নিজের পাশে কারো গতি অনুভব করে দেখে। শিয়াশা ঘাড় কাত করে তাকায় ব্যক্তিটির দিকে। নারীরা পেঁচালো হয় জানতাম, তাই বলে এতটা? শুরুতে নিজের পরিচয় দিলেই তো বোঝাপড়াটা শেষ হয়ে যেত। সম্মুখে দৃষ্টি রেখে বলল দর্পণ। দর্পণকে দেখেই শিয়াশার মনোযোগ সহকারে একবার তার আগাগোড়া পর্যবেক্ষণ করে নিল। একজন সেনাবাহিনীর উচ্চতা ধারণা করার অবকাশ রাখে না। ডার্ক ব্লু ট্রাউজার, সাদা টি শার্ট, সারা বদনে লেপ্টে থাকা শ্যামবর্ণ যেন ব্যক্তিটির জন্যই সৃষ্টি হয়েছে। যদিও ছেলেদের সৌন্দর্যের আরেকটা বহিঃপ্রকাশ হলো শ্যামরঙা বরণ, কিন্তু এই ব্যক্তিটির শ্যামবর্ণ একটু বেশি সুন্দর। শিয়াশা তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে নেয়। এই লোককে এত পর্যবেক্ষণের কি আছে?
পরিবারের নাম বেচে আমি চলি না। আমি অতি সাধারণ একজন মানুষ, এটাই আমার পরিচয়। পরিবারের নাম বেঁচে চলবো না, কিন্তু তর্ক চালিয়ে পরিবারের নাম খারাপ করব। বাহ, নারী মানেই অসাধারণ চিন্তাধারার অধিকারী। গমগমে স্বরে বিদ্রুপ করে বলল দর্পণ। একজন নারীর সামনে দাঁড়িয়ে আপনি নারীদের নামে বদনাম করছেন, আর আমি এখনো ভদ্রতার সহিত শুনছি, সেটা বিষয়টা ইন্টারেস্টিং, তাই না? কিন্তু এই ভদ্রতা বেশিক্ষণ টিকবে না, তাই সাবধান। শিয়াশা মৃদু হাসে। কাঠখোট্টা মুখাবয়ের এক ভ্রু খানিক উঁচু হয়ে গেল। এইটা আপনার কাছে বদনাম লাগছে? আচ্ছা, আমি যদি বলি আপনার পেটের ডান পাশের তিলটা অনেক সুন্দর, আই ক্যাচিং, তাহলে এটাকে আপনি কি বলবেন? সহসা শিয়াশার গতিরোধ হলো। দর্পণের দিকে তাকিয়ে থমকানো গলায় বলল, ইফটিজিং। না চাইতেও দর্পণের কাঠখোট্টা মুখটাতে হাসির রেখা ফুটে উঠল। সে নিজেও গতিরোধ করল। অলস পায়ে শিয়াশার সামনে এসে দাঁড়ায় সে। মাঠভর্তি সেনাদের মাঝখানে নিচের পেট দেখিয়ে দৌড়ানোর মানে তাদের সিরিয়াস করা। ওভারসাইজ টি শার্ট পরলে ইন করে পড়তে হয়। পরের বার থেকে এটা খেয়াল রেখে জগিং করবেন। আমার আগ্রহ জাগেনি বলে যে অন্য কারো আগ্রহ জাগবে না, এটা ভাবা ভুল হবে ডক্টর সিয়াশা চৌধুরী। পরের বার এখানে কেউ হাত বসিয়ে দেবে, আপনি তার নাম দেবেন অশ্লীলতা, কিন্তু এখানে আপনার দোষটাই বেশি। সর্বপ্রথম নিজে সতর্ক থাকুন, পুরো পৃথিবী আপনার সাথে সতর্কতার সহিত প্রকাশ পাবে। শেষের গিটটা শক্ত করে বেঁধে দিয়ে বলল দর্পণ। শিয়াশা বোকার মতো নিজের টি শার্টের দিকে তাকালো, যেটা কোমরের একপাশে শক্ত করে গিট বাঁধা। এখন আর উড়বে না দৌড়ের তালে। রাগে লজ্জায় লাল হয়ে ওঠা মুখটা তুলে সামনে তাকায়। সেখানে কারোই দেখা মিলল না। আরও একবার তাকে অপদস্থ করে ব্যক্তিটি নির্বিকার চলে গেছে, যে এখন তার দৃষ্টিসীমায় ঝাপসা। ফার্স্ট রান্নার সাইফ আশফাক আহমেদ সাদা পাঞ্জাবি পরে একদম ফিটফাট হয়ে সোফায় ভদ্রসভ্যের ন্যায় বসে আছে। একটু পরে ঘটক আসবে, তাই এত প্রস্তুতি। সাইফ বারবার হাত দিয়ে আধপাকা চুলগুলোতে করা কৃত্রিম রঙের রঞ্জিত চুলগুলোকে সেট করছে। একটু বাতাসে চুলগুলো উড়ে গেলেও সেগুলো আবার ঠিক করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। আশফাক আহমেদ গম্ভীর মুখে পায়ের উপর পা তুলে সোফায় গা এলিয়ে সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিড়বিড় করে বলল, আশা, কি দেখছিলে এই চরিত্রহীন লম্পট ছেলেটার মাঝে? কে জানে, কর্মজীবনেও ছিল না কোনো কর্মপরায়ণতা, আর না আছে জীবন নিয়ে কোনো সিরিয়াসনেস। পুরো কর্মজীবনে প্রেম করে বেরিয়েছে। একে সেনাবাহিনীতে কে চাকরি দিয়েছিল? ট্রেনিংয়ের সময় যদি আমি থাকতাম না, তবে বিনা নোটিসে এটাকে ডিসকোয়ালিফাই করে দিতাম। হ্যাঁ, এর জন্যই আপনি ছিলেন না। পুরো কর্মজীবন প্রেম করে বেরিয়েছি বলেই আপনি এখন না। সাইফের কথায় আশফাক তার দিকে তাকালো, যে তার মুখের কাছে কান নিয়ে বসে আছে। আশফাক নিজের মাথা পেছনে নিয়ে নিল। দূরে থাকো আমার থেকে। বয়স হয়েছে তোমার, এখন তো নিজের স্বভাব চরিত্র একটু বদলাও। আশফাক আহমেদ গম্ভীর আমার গলায় বলল, স্বভাব চরিত্রের জন্যই আপনি এখন সারাদিন গিন্নি গিন্নি বলে মাথা খেতে পারেন। আপনার উচিত আমায় ধন্যবাদ দেওয়া। আমি কত অল্প বয়সে আপনাকে নানা বানিয়েছি। সাইফ ঠোঁট উল্টে বলল, তুমি একটা চরিত্রহীন লম্পট নির্লজ্জ ছেলে। তোমায় ধন্যবাদ তো দূরের কথা, আমি পারলে না তোমায় জেলে ভরে রেখে আসি। আমার মেয়ের সাথে প্রেম করার সাহস কি করে হয় তোমার? আশফাক আহমেদ তেতে উঠে বলে। শিয়াশা সোফায় কোনোই ঠেকিয়ে কপালে হাত ঘষছে আর বাবা নানাকে দেখছে। মুখভঙ্গি এমন, পারলে এক্ষুনি সে কুরুক্ষেত্র বাঁধিয়ে ফেলবে। রাগটা গিলে নিল সন্তর্পণে। গমগমে গলায় শুধালো, ঘটক মশাই এখনো আসছে না কেন? সহসা সাইফ আশফাকের তর্ক থেমে গেল। নিজেদের জায়গায় ঠিকঠাকভাবে বসলো। অত্যন্ত ভদ্রতা ও নিষ্পাপের সহিত সাইফ বলল, আমি তো জানি না বাচ্চা, তুমি কথা বলেছিলে। তুমি খোঁজ নিয়ে দেখো রাস্তা ভুলে গেলে কিনা। আশফাক আহমেদের দিকে তাকালো। সেও কাজ ঝাঁকালো। সে জানে না। গম্ভীর মুখে শিয়াশা সোফা ছেড়ে উঠে গেল। আজ সে হাসপাতাল থেকে ছুটি নিয়েছে ঘটক আসবে বলে। সব ঠিকঠাক থাকলে আজকেই পাকা কথা বলবে বলেছিল, অথচ সে আসছে না। শিয়াশা যেতেই সাইফ আর মোড়া ভাঙল। সেভাবেই বলল, 56 বছরে এসে পাত্র সাজতে ভালোই লাগছে, তাই না শ্বশুর আব্বা? আপনার কেমন লাগছে 74 বছরে এসে পাত্র সাজতে? হাউ ইজ ইউর ফিলিংস? আশা থাকলে না তোমাকে জুতা পেটা করতো। আশফাক আহমেদ থমথমে গলায় বলল, ভুল। আশা থাকলে আপনি 1 ডজন নাতি নাতনির নানা থাকতেন। সাইফ পা দোলাতে দোলাতে বলল, চরিত্রহীন। ধন্যবাদ। সাইফ হাসি মুখে বলল, এই ঘটককে কি বলে তাড়িয়েছো?
আশফাক আহমেদ প্রসঙ্গ পাল্টে জিজ্ঞাসা করলো। যেটা সত্যি সেটা বলেছি। হ্যাঁ হ্যাঁ, কি সেই সত্যি? বলেছি আপনার সমস্যা আছে। আশফাক আহমেদের ভ্রু কুঁচকে গেল। এই কি সমস্যা আছে আমার? আশফাক আহমেদ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো। সমস্যা মানে সমস্যা, এর আবার কি? কই কখন আছে নাকি? এই কথা ঘুরাবে না সাহেব, কথা ঘুরাবে না, তাহলে কিন্তু আমি সিয়াকে বলে দেবো ওই ঘটককে তুমি তাড়িয়েছো। হ্যাঁ, বলুন, তাহলে আমিও বলবো। আপনি আমাকে এই বুদ্ধি দিয়েছেন। তুমি বলবে না তাই তো? না। আফা আফা, সাসায় আর নানায় আবারও বিয়া ভাঙছে। নিজেদের কথোপকথনে মিনির চিৎকারে সাইফ হকচকিয়ে গেল। সাথে সাথে সোফা ছেড়ে উঠে মিনির দিকে গরম চোখ করে তাকালো সে। তোকে বেতন আমি দিই নাকি সিয়া দেয়? হ্যাঁ, আর তোকে কতবার বলেছি কারোর কথাই কান পেতে শোনা খারাপ কাজ। আপনারা আবারে অনেক কষ্ট দেন। সে কত খুঁজে এবারের ঘটকটা জোগাড় করেছিল। আপনারা আবারও তাকে তাড়িয়ে দিয়েছেন। আমার কষ্ট লাগে আবার কষ্ট দেখলে। মিনি মলিন মুখে বলল। সাইফ কিছুই বলতে পারল না, কারণ শিয়াশা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দেখছে সকলকে, একদম প্রতিক্রিয়াহীনা। সাইফ বুঝতে পারছে সে মেয়েকে কষ্ট দিয়ে ফেলেছে, কিন্তু তার তো কিছু করার নেই। এ জীবনে আশা ব্যতীত আর কারো সঙ্গ সে চায়নি, চাইছেও না, এবং ভবিষ্যতেও চাইবে না। তবুও মেয়েকে কখনো মুখের উপর না করে না। মাহিন মেয়েটা যখন যা করতে চায় তারা দুজনেই হাসি মুখে সঙ্গ দেয়। ভুল পথে গেলে নিজ পন্থায় সঠিক পথ দেখায়। আশফাক দীর্ঘশ্বাস ফেলে সোফায় পড়ে। শিয়াশার মাথায় হাত রেখে বলে, এগুলো এখন মাথা থেকে ঝেড়ে ফেলো গিন্নি। আর একটা মাস রয়েছে তোমার সম্পূর্ণরূপে একজন ডাক্তার হয়ে ওঠার, সেদিকে পূর্ণ মনোযোগ দাও। হ্যাঁ, জীবনের এই শেষ অধ্যায়টাতে আমরা দুজন শুধু তোমার জন্য বেঁচে আছি, তোমাকে নিয়েই আমরা আনন্দে রয়েছি, ভালো আছি। তোমরা ভালো নেই আমি জানি। দিন শেষে তোমাদের যত্ন নেওয়ার একান্ত কেউই নেই, যে তোমাদের বুড়ো বুড়ো পা দুটো টিপে দেবে, পানির গ্লাসটা এগিয়ে দেবে, সময় করে ওষুধগুলো মনে করিয়ে খাইয়ে দেবে। আমি তোমাদের ঠিকভাবে যত্ন করতে পারি না, সময় দিতে পারি না। কথাগুলো বলতে বলতেই শিয়াশার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। সাইফ মেয়েকে বুকে জড়িয়ে নেয়, চোখের পানি মুছে দিয়ে বলে, তুমি চিন্তা করছো কেন বাচ্চা? আমরা এখনো বুড়ো হইনি। তুমি যদি এখনো বলো এই বুড়ো বুড়ো পা দুটো 25 মিটারে দৌড়ে প্রথম হয়ে আসবো। আল্লাহ তাআলা অনেক শক্ত করে আমাদের বানিয়েছে জানো, বুড়ো বয়সে নিজেদের ডাল হয়ে থাকতে পারি। আর তুমি তো জানো না, এই যে তুমি আমাদের সারাদিন বুড়ো বলে পচাও, আমরা যদি এখন রাস্তায় বের হই, মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে আমাদের উপরে। তাহলে কিসের এত চিন্তা? আমরা বুড়ো নই, ইয়াং হ্যান্ডসাম কুচি যুবক। সাইফের শেষের কথায় শিয়াশা হো হো করে হেসে উঠল। দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল বাবাকে। গম্ভীর পরিবেশ আবার সুখময় হাস্যোজ্জ্বল হতেই আশফাক আহমেদ মৃদু হেসে নিজের ঘরে পা বাড়ায়। তার গিন্নির মুখের হাসি তাদের ভালো থাকার কারণ। দুজন মেজর দর্পণের থেকে হেনস্থা হয়ে শিয়াশার মস্তিষ্ক দর্পণ নামক ব্যক্তিকে নিজের শত্রুপক্ষ ভেবে নিয়েছে। দর্পণকে সে দু চোখে দেখতে পারে না, এমনকি তার নাম শুনলেও খেপে যায়। দর্পণ মানেই একরাশ বিতৃষ্ণা কাজ করে তার মধ্যে। বিকেল 4টা, আশ্রমের গেটের সামনে দাঁড়িয়ে আছে শিয়াশা। এক হাতে মুখের কাছে ঠেকিয়ে চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে। তার পাশে মিনি আর 10-12 জন বাচ্চা খেলা করছে। তখনই সেনানিবাসের ভেতর থেকে 4টা জিপ গাড়ি তাদের অতিক্রম করে যাচ্ছিল। শিয়াশা সরু চোখে সেদিকে তাকিয়েছিল। দ্বিতীয় গাড়ির দিকে চোখ পড়তে সে চোখ মুখ কুঁচকে অনতি বিলম্বে অন্যদিকে ঘুরে বসে। দর্পণ কানে এয়ারপ্যাড লাগিয়ে কথা বলছিল। রাস্তার দিকে দৃষ্টি রেখেই সরু বিচক্ষণ দৃষ্টি যেন সর্বদাই তৎপর, অস্বাভাবিক কিছু দৃষ্টি আকর্ষণের জন্য। তাদের দেখে কারো মুখ ঘুরিয়ে নাও তার চোখে অস্বাভাবিক ঠেকেছে। দর্পণ পূর্ণ দৃষ্টিতে তাকালো সেদিকে। শিয়াশাকে দেখতেই ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল। মস্তিষ্কে সেদিনকার রাগী লজ্জিত মুখটা ভেসে উঠল। নিজের কাজ ব্যতীতও সে কখনোই কোনো কিছুতেই ফোকাস করেনি, কিন্তু সেদিন অযথাই কারো দবদবে সাদা উদরের তিলটা তাকে লক্ষ্যচ্যুত করেছিল। মাঠের সেনারা তো উদাহরণ ছিল মাত্র, সিরিয়াস তো সেই হচ্ছিল। নিজের সংযমতা ধরে রাখতেই তো সেদিন সে যেচে কথা বলেছিল। নয়তো ইহকালে কোনো মেয়েকে ফ্রিতে অ্যাডভাইস সে দেয় না। এদের ফ্রি অ্যাডভাইস দেওয়া মানে ফ্রি বিপদ ডেকে আনা। দর্পণের গাড়ি চলে যেতেই শিয়াশা আনন্দিত হয়ে ওঠে। এতক্ষণ দর্পণের উপস্থিতির কথা চিন্তা করেই সে সেনানিবাসে ঢুকতে পারছিল না। যখন তখন সেনানিবাসে ঢোকা, পাহাড়ের চূড়া, চা বাগানে বাচ্চাদের সাথে খেলা করা, প্রকৃতি বিলাস করা তার অভ্যেস।
বিকেলের শিফটে যে বাচ্চাদের পড়াশোনা নেই তাদের নিয়ে ছুটল শিয়াশা। সেনানিবাসের সকলের সাথে দেখা করে শিয়াশা ঘুরছিল পুরো সেনানিবাসের আনাচে কানাচে। ঘুরতে ঘুরতে সে কোয়ার্টারে চলে গেল। সেখানে যেতেই তার মনে অযাচিত একজনের কথা জেগে উঠল। মেজর দর্পণের কোয়ার্টার কোনটা? শুনেছে লোকটা কোয়ার্টারেই থাকে। বাচ্চাদের নিয়ে ছুটতে ছুটতে কাঙ্ক্ষিত দরজার সামনে আসে শিয়াশা। নেমপ্লেটে গোটা গোটা অক্ষরে লেখা মেজর দর্পণ এহসান। সে মুখ বাঁকিয়ে সেটা কয়েকবার উচ্চারণ করলো। ঘরটির চারপাশ খুঁটে খুঁটে দেখতে লাগলো সে। দরজার সামনের গলির সাথে একটা বারান্দা রয়েছে যেখানে কারো জামা কাপড় শুকাতে দেয়া। শিয়াশার মুখে হাসি ফুটে উঠল। মস্তিষ্কে শয়তানি বুদ্ধি ইতিমধ্যেই উৎপাত শুরু করে দিয়েছে। তাকে হেনস্থা করা এবার দেখিয়ে দেবে। জামা কাপড়গুলো থেকে বেছে বেছে সে একটা জিনিস হাতে নিল। মিনিসহ বাচ্চারা হা করে দেখছে। সিয়ার কি মাথা খারাপ হয়ে গেছে? What are you doing here? It's dirty. Don't touch this. একটা 10 বছরের বাচ্চা ছেলে বলল। শিয়াশা শুনলই না, ঘৃণিত কণ্ঠে কয়েকবার বলল ইউ ইয়াক। কথাটা বলেই সে লাল কালো মিশ্রণের আন্ডারওয়্যারটা 2 আঙ্গুলের মাথায় চিমটি দিয়ে ধরে নাকমুখ কুচকে বলে, মির্জাফরের বংশধরগুলো, মেজর ওয়ালিওয়াল্লার অফিস রুমে গিয়ে একটা কাঁচি নিয়ে আসো তো। ফার্স্ট, তোমাদের কাছে 5 মিনিট টাইম। এটাকে ধরে বসে থাকা অসম্ভব। ইয়াক। তারা যেন কমান্ডের অপেক্ষাতেই ছিল। শৈশবের তেজে দুরন্ত গতি সম্পূর্ণ পা দুটো চালিয়ে দিল। মনি নাকমুখ কুচকে বলল, আফা, আপনি কি লজ্জা সরম বেইসা খাইছেন? কেউ যদি দেখা ফালায় আপনি খেলার নাম কইরা এইডি করতেছেন, সাসার আর নানার কানে চাইতে সময় লাগবে না। শিয়াশা কোনো কথাই বলল না, শুধু শয়তানি হাসি দিয়ে মিনির দিকে তাকায়। দর্পণ কোয়ার্টারে ফিরল রাত 9টায়। এসেই চটজলদি গোসল সেরে নেয়। বেরিয়ে পুরো ঘরে একবার চোখ বুলালো। একটা বেডরুম, একটা ড্রয়িং রুম, সাথে লাগোয়া কিচেন। বুয়াকে বলেছিল রান্না শেষে ঘরটা গুছিয়ে রাখতে, অথচ যেমনটা রেখে গিয়েছিল তেমনটাই রয়েছে। কোমরের তোয়ালে পেঁচিয়ে সে পুনরায় ঘরটা গোছানো শুরু করলো। সোফায় বিছানায় বিছিয়ে রাখা কাপড়গুলো অনাদরে বাস্কেটে ভরে রাখলো। ডাইনিং টেবিলে টি টেবিল থেকে আধ খাওয়া ক্যান, শুকনো খাবার সব কিছু যথাস্থানে রেখে কিচেনে উকে দিল। কালো কালো পানি পানি ডাল, মুরগির ঝোল, তাতে সমুদ্রের জোয়ার বয়ে গেছে কয়েক দফা। এতটাই পানি যেন হলুদ ধোয়া পানি। খাওয়ার ইচ্ছেটাই মরে গেল। সে চুপচাপ বেরিয়ে এলো সেখান থেকে। এসব সে নতুন দেখছে না। এ জীবনে কত কাজের বুয়া দেখলো, সে তার ইয়ত্তা নেই। পুরো জীবনটাই তো এমন বুয়াদের দেখে দেখেই তো সে কাটিয়েছে। মাঝে মধ্যে খুব ইচ্ছে হয় জানতে, দেখতে আপন মানুষ পরিবার কেমন হয়। তারা কি সন্তানের ঘর গুছিয়ে রাখে? সন্তান বাড়িতে ফিরলে মায়েরা কি তাদের মাথায় হাত বুলিয়ে দেয়? তারা কি অনেক সুন্দর রান্না করে? নিজের ভাবনায় নিজেই হেসে উঠল দর্পণ। দিন শেষে এগুলো তার স্বপ্ন, আর সে একজন অনাথ। ছোটবেলায় একদিন খুব কেঁদেছিল, চিৎকার করে বলেছিল আল্লাহকে, আল্লাহ, পরিবার কেমন হয়? নিজের ঘর কেমন হয়? আপন মানুষ কেমন হয়? তারা কি অনেক ভালোবাসে একে অপরকে? তবে আমার কেন একটা পরিবার নেই? আমি কেন একা এই পৃথিবীতে? সেদিন কোনো জবাব আসেনি, না আল্লাহ তাআলার থেকে আর না অন্য কারো থেকে। তারপর থেকে আর কোনো দিন এমন প্রশ্ন করেনি সে, আর না কেঁদেছে। নিজেকে গড়ে তুলেছে এমন কাঠখোট্টা রূপে। ভাবনায় বিভোর হয়েই দর্পণ শুকনো কাপড় চোপড়ের মাঝে কাঙ্ক্ষিত জিনিসটি উঠিয়ে নিল পরার জন্য। বাইরে যাবে খেতে, কিন্তু ঢুকাতে গেলেই তার ভ্রু কুঁচকে যায়। সে কৌতূহলী দৃষ্টি ফেলে আন্ডারওয়্যারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। পেছনের দিকটা দুপাশে গোল গোল করে কেউ সযত্নে দুটোর সার্কেল করে কেটে দিয়েছে। দর্পণ মুখ বিকৃত করে সেদিকে দুহাতে মুখের সামনে মেলে ধরে। তবে 2 মিনিট যেতেই একটা নিস্তব্ধ ঘরটি কাঁপিয়ে দর্পণ হো হো করে হেসে উঠল। ক্ষণকালে নিফেট পাটা হাসিতেই কেটে গেল তার। এমন হাসি খুব কমই হাসে সে। হাসতে হাসতে নিজের ল্যাপটপটা অন করে কিছু করলো। কাবারের ড্রয়ার থেকে আরেকটা বের করে পড়তে লাগলো। দৃষ্টি তার ল্যাপটপের স্ক্রিনে। উচ্চস্বরে হাসি মৃদু হাসিতে পরিণত হলো। ট্রাউজার পরে ঢিলে ঢালা টি শার্ট জড়াতে জড়াতে বিড়বিড় করে বলল, বাবা নানার রাগটুকু পেলেও মাথাটা পায়নি। বিউটি উইদাউট ব্রেইন। ট্রান্সডুসার প্রুফটির অনবরত নড়াচড়ায় সাদা কালো মাংসল প্রিন্টের ন্যায় অস্পষ্ট কিছু দেখা যাচ্ছে। আপাতত দৃষ্টিতে সেটা একটা সামান্য মাংসল পিণ্ড হলেও তার সাথে জড়িয়ে আছে কারো গোটা জীবনের সুখ আনন্দ। শিয়াশা প্রুফটি স্থানচ্যুত করতেই বিছানার পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির দিকে তাকালো, যে বিছানায় শায়িত নারীটির এক হাত শক্ত করে আঁকড়ে ধরে আছে। লোকটি থমথমে গম্ভীর মুখশ্রীতে স্ক্রিনে তাকিয়ে আছে। একটাবার পলকে ফেলছে না। পলক ফেললেই যে অশ্রু গোটা গড়িয়ে পড়বে। পুরুষ মানুষের নিজেদের অশ্রু লুকাতে পটু।
লোকে বলে তারা কাঁদতে জানে না, বরং পুরুষ মানুষের অনুভূতি প্রকাশ করতে পারে না।